আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সরকারে থাকা শীর্ষ নেতাদের দলীয় কার্যক্রমে সম্পৃক্ততা নিয়ে বিএনপির তৃণমূলে মিশ্র প্রতিক্রিয়া। ত্যাগী ও বহিষ্কৃতদের বিবেচনায় নিয়ে সাংগঠনিক কাঠামো পুনর্বিন্যাসের দাবি। হাই ভোল্টেজ লাইনের অভাবে চালু করা যাচ্ছে না অত্যাধুনিক টিএলএ ল্যাব। রোগ নির্ণয়ে ভোগান্তি আর খরচ কমাতে উদ্যোগ নেই সরকারি দফতরের, পাল্টাপাল্টি দোষারোপ। প্রান্তিক পর্যায়ে হালকা প্রকৌশল শিল্পে নীরব বিপ্লব। দেশীয় প্রযুক্তিতে তৈরি হচ্ছে যন্ত্রাংশ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ আর ঋণের অভাবে বাধাগ্রস্ত হচ্ছে উৎপাদন। যুক্তরাষ্ট্রের কাছে 14 দফা নতুন শান্তি প্রস্তাব ইরানে। লেবাননে অব্যাহত ইসরায়েলি নাটকীয়তায় নিহত 41। ন্যাটোভুক্ত দেশ থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের। এখন শুনবেন বিস্তারিত। দল বিএনপি কি সরকারে বিলীন হয়ে গেল? এ নিয়ে নেতাকর্মীদের মিশ্র প্রতিক্রিয়া। বিএনপির শীর্ষ নেতাদের কেউ কেউ বলছেন, সরকারে থাকা ব্যক্তিরা দলের নেতা হলেও সংগঠনকে আলাদা করা জরুরি। তৃণমূলের দাবি, দলের ত্যাগী নেতাদের নিয়ে সাংগঠনিক কাঠামো পুনর্গঠনের, সে সঙ্গে নিষ্ক্রিয়দের সক্রিয় করার পাশাপাশি অপরাধ মূল্যায়ন করে বহিষ্কৃতদের দলে ফেরানো দাবি উঠেছে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নেই চিরচেনা সেই ভিড়, নেতাকর্মীদের আনাগোনা। মাঝে মধ্যে দলীয় কর্মসূচি ঘিরে কিংবা নির্ধারিত সাংগঠনিক প্রয়োজনে দলে কয়েকজন শীর্ষ নেতা আসেন। তবে কি সরকার গঠনের পর দলীয় কার্যালয় গুরুত্ব হারাচ্ছে? সরকার গঠন করে 28 মার্চ নয়াপল্টনের কার্যালয়ে যান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তবে নিয়মিতভাবে গুলশান কার্যালয়ে নানা কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে তাঁর নেতৃত্বে। কিন্তু দলের অন্যান্য নেতাদের সাংগঠনিক সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলছেন, দল ও সরকার একই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়া কিংবা দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নেয় তৃণমূল থেকে কেন্দ্রের বিপুল সংখ্যক নেতাকর্মী বহিষ্কৃত হয়েছেন। এর সঠিক হিসেবও নেই দলের কেন্দ্রে। এছাড়া সরকার গঠনের পর থেকে অনেক নেতাকর্মীদের মধ্যে নিষ্ক্রিয়তাও আছে, যাদের মূল্যায়নের দাবি উঠছে বিএনপির বিভিন্ন স্তর থেকে। বিরোধী রাজনৈতিক দলের সরকার বিরোধী যে কোনো অবস্থান মোকাবেলায় সংসদের বাইরে দলের সাংগঠনিক ভূমিকার উপর গুরুত্ব দিচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। তৃণমূলের দাবি, সাংগঠনিক কাঠামো পুনর্গঠন হলেই কেবল রাজনৈতিক দল হিসেবে সরকারি দল বিএনপির শৃঙ্খলাও থাকবে। ক্ষমতার আড়াই মাসেই দেশের মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে সরকার, যেই কাজের মাধ্যমে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। শনিবার সিলেটের কর্মসূচিতে এই কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের 4600 কোটি টাকার মেগা প্রকল্পের। বলেন, সড়ক যোগাযোগ উন্নত করার পাশাপাশি রেল যোগাযোগ বৃদ্ধির চেষ্টা করছে সরকার। তুলে ধরেন সিলেট অঞ্চলের জন্য বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা। সুরমা পাড়ের সিলেট, 360 সুফি সাধকের সিলেট। 2001 সালে প্রতিষ্ঠিত প্রায় 80 বর্গ কিলোমিটার এই সিলেট সিটি কর্পোরেশনে প্রায় 10 লাখ অধিবাসী। আরেক ল্যাব প্রস্তুত, জনবল আছে, তারপরও 6 মাস ধরে পড়ে আছে 25 কোটি টাকার টিএলএ ল্যাব। উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ সংযোগ নেই রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিনে। পাশের আরেকটি সরকারি দফতর থেকে এই সংযোগ পেতে দফায় দফায় চিঠি দিয়েও সহযোগিতা না পাওয়ার অভিযোগ উঠেছে। অত্যাধুনিক এই ল্যাব চালু হলে রোগ নির্ণয়ে ভোগান্তি কমবে রোগীদের। দেশের প্রথম কোন সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে বসেছে টোটাল ল্যাবরেটরি অটোমেশন বা টিএলএ ল্যাব। ফেলার জায়গা নেই। প্রতিদিন 7 থেকে 800 মানুষ আসেন ল্যাব টেস্টের জন্য। টিকিট কাটা, স্যাম্পল দেওয়া সহ সব জায়গায় দীর্ঘ জট। মানসম্মত পরীক্ষা নিরীক্ষার জন্য এই ভিড় মেনে নিতে হয় সেবা প্রার্থীদের। রোগী ভোগান্তি কমাতে রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিনে বসানো হয়েছে অত্যাধুনিক টিএলএ ল্যাব। নমুনা সংগ্রহের পর রোগ নির্ণয়ের পুরো প্রক্রিয়া শেষ হয় স্বয়ংক্রিয় মেশিন বা রোবোটিক্স প্রযুক্তিতে। ধরা যাক, একজন ব্যক্তির রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। সেখান থেকে 5 ধরনের ভিন্ন ভিন্ন পরীক্ষা হবে। প্রথমে একটি মেশিনের স্যাম্পল বসানোর পর নির্দেশনা অনুযায়ী তা যায় বিভিন্ন মেশিনে। সব শেষে সেই স্যাম্পল জমা হয় একটি রেফ্রিজারেটরে। ততক্ষণে নমুনা থেকে স্বয়ংক্রিয়ভাবে প্রস্তুত হয় রিপোর্ট। এই ল্যাবে প্রতি ঘন্টায় 2000-এর মতো নমুনা পরীক্ষা করা যায়, যা একই সময়ে প্রচলিত পদ্ধতিতে নমুনা পরীক্ষার কয়েক গুণ। প্রান্তিক পর্যায়ে সক্ষমতা জানান দিচ্ছে হালকা প্রকৌশল শিল্প। নিজস্ব উদ্যোগে তৈরি হচ্ছে নানান যন্ত্রাংশ। আমদানি নির্ভরতা কমিয়ে স্বল্প অর্থেই হচ্ছে চাহিদা পূরণ। কৃষি যন্ত্র, গাড়ির ইঞ্জিন, প্যাকেজিং, মেশিন, মিক্সার তৈরি যন্ত্র, শীট কাটা সহ উৎপাদন হচ্ছে বিভিন্ন পণ্য। কিন্তু বিদ্যুৎ সংকটে ব্যাহত হচ্ছে এসব শিল্পের উৎপাদন।
একই সাথে স্বল্প সুদে অর্থ প্রাপ্তির নিশ্চয়তায় এই খাতের প্রসারে অন্তরায়। উদ্যোক্তারা বলছেন, প্রতিযোগিতা সক্ষমতায় টিকে থাকতে হলে প্রয়োজন প্রযুক্তির ব্যবহার। কর্মক্ষেত্রে পদে পদে আছে ঝুঁকি, তবে ঝুঁকিকে সঙ্গী করেই হচ্ছে উদ্ভাবন, একাগ্রতা এবং সৃষ্টির তাড়নায় তুচ্ছ সবকিছু। সফলতা এসেছে প্রাণচাঞ্চল্য। বলছি হালকা প্রকৌশল শিল্পের কথা। দেশের বেশ কয়েকটি অঞ্চলে নীরবে বড় জায়গা তৈরি করে নিয়েছে এই শিল্প। একদিকে ছোট বড় শিল্প কারখানার যন্ত্রাংশ যেমন মেরামত করা হয়, অন্যদিকে তৈরি করা হচ্ছে নতুন নতুন যন্ত্র। উত্তরাঞ্চলের পাবনার লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের প্রায় 100 বছরের ইতিহাস। এটি মূলত ক্ষুদ্র ও মাঝারি শিল্প ভিত্তিক, যা যন্ত্রপাতি, কৃষি প্রক্রিয়াকরণ যন্ত্রাংশ এবং অটোমোবাইল ডেকোরেশন পার্টস তৈরিতে বেশ পরিচিত। তুলনামূলক সস্তায় অভিজ্ঞ কারিগর দিয়ে তৈরি হচ্ছে উচ্চমানের স্পেয়ার পার্টস, যা পূরণ করছে স্থানীয় চাহিদা। ছোট মাঝারি মিলিয়ে এই এলাকায় গড়ে উঠেছে প্রায় 500 প্রতিষ্ঠান। কর্মরত রয়েছে 5000 শ্রমিক। তৈরি হচ্ছে ওষুধ তৈরির মেশিন, মিক্সার যন্ত্র, ধান ভাঙানো যন্ত্র, কৃষি যন্ত্রপাতি, প্যাকেজিং মেশিন, হেভি মেশিনারিজ, গাড়ির ইঞ্জিন, গিয়ার পিনিয়ম সহ সিমেন্ট তৈরির জন্য হেভি ইকুইপমেন্ট তৈরি হচ্ছে অহরহ। যুক্তরাষ্ট্রের কাছে নতুন করে 14 দফার একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছে ইরান। শিগগিরই সেটি পর্যালোচনা করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে এই কথা জানান তিনি। অবশ্য পরিকল্পনাটি পর্যালোচনা করলেও কোন চুক্তিতে পৌঁছানো সম্ভব বলে মনে করেন না ট্রাম্প। এমনকি সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রয়োজনে ফের ইরানে হামলা চালানোর সম্ভাবনার কথাও বলেন। প্রেসিডেন্টের দাবি, গত 47 বছর ধরে মানবতা ও বিশ্বের যে অপূরণীয় ক্ষতি করেছে ইরান, তার যথাযথ মূল্য এখনো পরিশোধ করেনি দেশটি। এদিকে ওয়াশিংটনের কাছে পাঠানো 14 দফা প্রস্তাবে লেবানন সহ সকল ফ্রন্টে আগ্রাসন বন্ধ, নৌ অবরোধ তুলে নেওয়া সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ত বহাল রেখেছে তেহরান। যুদ্ধবিরতির তোয়াক্কা না করেই লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলের নারকীয়তা। গেল 24 ঘন্টায় দেশটির দক্ষিণাঞ্চল জুড়ে অন্তত 50টি বিমান হামলা চালিয়েছে আইডিএফ। শনিবার থেকে আইডিএফ এর দফায় দফায় বোমা বর্ষণে বিপর্যস্ত লেবাননের পরিস্থিতি। এই পর্যন্ত প্রাণ গেছে অন্তত 41 জনের। দক্ষিণ পশ্চিমের শিহিন, আল রাইহান সহ বেশ কিছু শহরের বেসামরিক এলাকা লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে আইডিএফ। দক্ষিণাঞ্চলের সীমানা জুড়ে সামরিক তৎপরতা আরো জোরদার করেছে ইসরায়েল। অঞ্চলটির আকাশ সীমায় টহল দিচ্ছে ইসরায়েলি ড্রোন। গেল মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এই পর্যন্ত ইসরায়েলি আগ্রাসনে লেবাননে প্রাণ হারানো মানুষের সংখ্যা ছাড়িয়েছে 2000-এরও বেশিতে। ইয়েমেন উপকূল থেকে দেশটির একটি তেলবাহী ট্যাঙ্কার ছিনতাই করেছে জলদস্যুদের একটি দল। শনিবার এক বিবৃতিতে দেশটির কোস্ট গার্ড জানায়, ইয়েমেনের দক্ষিণ পূর্বে সাবোয়া প্রদেশে নোঙ্গররত অবস্থায় থাকা এমটি ইউরেকা নামের একটি ট্যাঙ্কার নিজেদের নিয়ন্ত্রণে নেয় জলদস্যুরা। এডেন উপসাগর হয়ে বর্তমানে সেটিকে নিয়ে যাওয়া হচ্ছে সোমালিয়ার দিকে। ইরান যুদ্ধ শুরু হওয়ার পর জলদস্যুদের উপদ্রব আশঙ্কাজনক হারে বেড়েছে অঞ্চলটিতে। হরমুজ প্রণালী অবরোধের জেরে বাণিজ্যিক জাহাজগুলো রুট পরিবর্তনের সুযোগে মাথাচাড়া দিয়ে উঠেছে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী। কর্তৃপক্ষ জানায়, সোমালিয়া উপকূলের কাছাকাছি সাম্প্রতিক সময়ে চতুর্থবারের মতো হয়েছে এমন ট্যাঙ্কার ছিনতাইয়ের ঘটনা। নৌযানটি উদ্ধারে চলছে তৎপরতা।